স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সরকারি কেনাকাটা হবে অনলাইনে। সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ আগামী সপ্তাহে। শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের 2টি লকার জব্দ। কর ফাইলে ঘাটতি খতিয়ে দেখা হচ্ছে, জানালেন এনবিআর চেয়ারম্যান। জনশক্তি রপ্তানির অনুপাতে বাড়ছে না রেমিটেন্স। বৈধ চ্যানেলে বিদেশি মুদ্রা আনতে সবকিছু ডিজিটাল করার তাগিদ। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি রিয়াজ সুমন। দেখছিলেন শিরোনাম। আগামী সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে সংশোধিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালার গেজেট। এতে সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সব ধরনের কেনাকাটা হবে ইজিপির মাধ্যমে অনলাইনে। বুধবার বিকেলে এনএসি সম্মেলন কক্ষে একনেক সভায় নতুন 7টি প্রকল্প যোগ করে মোট 13টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় পরিকল্পনা উপদেষ্টা বলেন, দেশি বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশে প্রকল্প ব্যয় বেড়ে যায়। এ নিয়ে গবেষণা হওয়া জরুরি। উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় আশ্রয় কেন্দ্র নির্মাণ, খুলনা পানি সরবরাহ প্রকল্প, নেস্কো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়ন এবং বিদ্যুৎ বিতরণ সহ 8,333 কোটি 28 লাখ টাকা ব্যয়ে 13টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে একনেক সভায়। এই অর্থ বছরে পরিকল্পনা বিভাগে প্রকল্পগুলো নিয়ে কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, আগামী সপ্তাহে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধিত বিধিমালার গ্যাজেট প্রকাশিত হবে। বাতিল হচ্ছে দরপত্রে 10% কম বা বেশি শর্ত। সুযোগ পাবেন ছোট ঠিকাদাররাও। পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, যেটা হলো সরকারি ক্রয় নীতি, যেটা আমরা পাশ করে ফেলেছি, সেটা হলো এখন থেকে সব প্রকল্প ইজিপি, মানে সব টেন্ডার একদম নিম্নতম উপজেলা পর্যায় থেকে আরম্ভ করে বড় প্রকল্পগুলো সবই অনলাইনে হবে। তিনি আরও বলেন, বিগত সময়ে বেশ কয়েকটি বড় প্রকল্পে ঋণের বিষয়ে জোড়াতালি দিয়ে কাজ করায় প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। অযথা ঋণের বোঝা বাড়িয়ে কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না সরকার। প্রধান উপদেষ্টা আজকে বলেছেন যে পুরো একনেক সভা করে তো মন ভালো করে যেতে পারলাম না। তার কারণ হলো সবগুলোই হলো আগের প্রকল্প, এগুলাকে কি করে সংশোধন করা হলো, জোড়াতালি দেওয়া হলো। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, চলতি অর্থ বছরের প্রথম এখন যা করা হয়েছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা 2টি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল সিআইসি। বুধবার গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর দিলকুশায় ব্যাংকটিতে অভিযান চালানো হয়। সিআইসি থেকে জানানো হয়েছে, শাখাটির সাবেক স্থানীয় কার্যালয় অংশে শেখ হাসিনার নামে 751 ও 753 নম্বর লকার রয়েছে। কর ফাঁকি ও আর্থিক অনিয়মের সন্দেহে এগুলো জব্দ করা হয়। এর আগে গত 10 সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার একটি লকার জব্দ করে এনবিআর। কর ফাইলে কোনো ঘাটতি আছে কিনা তা খতিয়ে দেখতে শেখ হাসিনার লকার জব্দ করা হয়েছে, জানিয়েছেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বুধবার দুপুরে রাজধানীর ডিসিআইসিতে অসামঞ্জস্যযোগ্য টিডিএস সংস্কার প্রয়োজন সম্পর্কিত সংলাপে একথা জানান তিনি। বলেন, আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে এই লকার খোলার এখতিয়ার নেই এনবিআরের। এক্ষেত্রে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে। তিনি বলেন, যারা ট্যাক্স দিচ্ছেন তাদের উপর চাপ বাড়ানো ঠিক না হলেও বাধ্য হয়ে এনবিআরকে সেটা করতে হচ্ছে। নরমালি যেটা হয়, আমরা জব্দ করে হচ্ছে ট্যাক্স আদায় করা, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা ভেরিফাই করার জন্য যে ওনার যে পরিমাণ প্রপার্টি ওখানে আছে সেটা উনি ডিসক্লোজ করেছিলেন কেন, এই জন্যই তো, অন্য তো কোনো কারণ নেই। তো সেটা ওই প্রক্রিয়া যখন আসবে তখন হয়তো তারা দেখবে। নানা অনিশ্চয়তা থাকলেও বছর বছর বাড়ছে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা। পরিবার দেশ ছেড়ে প্রতিদিন হাজারো মানুষ পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। তবে বিগত বছরগুলোতে জনশক্তি রপ্তানি বাড়লেও সেই তুলনায় বাড়ছে না রেমিটেন্স। বিশেষজ্ঞদের অভিযোগ, জনশক্তি রপ্তানির প্রকৃত তথ্য নেই সরকারের কাছে। তাই বৈধ চ্যানেলে রেমিটেন্স আনতে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় আনার তাগিদ তাদের। জনশক্তি রপ্তানি খাত নিয়ে মাহমুদ হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন লিটন বাবু।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কেউ চোখের জল লুকিয়ে বিদায় নিচ্ছেন, কেউ আবার বুক ভরা আশা নিয়ে পা বাড়াচ্ছেন বিদেশের মাটিতে অজানা পথে। একটু উন্নত জীবনের আশায় এইভাবেই পরিবার ছেড়ে যাচ্ছে অসংখ্য মানুষ। কিন্তু এসব ছবিতে স্পষ্ট খুব একটা স্বস্তি নেই চেহারায়। চোখে মুখে হতাশার ছাপ। নানা অনিশ্চয়তা জেনেও পাড়ি জমাচ্ছেন দূর প্রবাসে। দেশে ওই 5-6 লাখ টাকা খাটায় কোনো কিছু করা সম্ভব না। এই দেশের বিষয়ে আমার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় নাই। সমস্যা হইলে ক্ষেত্রে পড়লে উনি বলছে সমাধান করে দিব, সমস্যা নাই। আবার ভিসার মেয়াদ চলে যাইলে উনি ভিসা লাগাই দিব। বছর বছর বাড়ছে বিদেশে যেতে চাওয়া মানুষের সংখ্যা। জনশক্তি কর্মসংস্থান ও পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2021 সালে বিদেশে গেছেন 6,17,000 শ্রমিক, 2022 সালে 11,35,000-এর বেশি, 2023 সালে আরও বেশি 13,05,000। তবে পরের বছর 2024 সালে হঠাৎ কমে বিদেশে কাজ করতে যাওয়া মানুষের সংখ্যা, দাঁড়ায় 10,11,000-এ। সবশেষ চলতি বছরের প্রথম 5 মাসে বিভিন্ন দেশে গেছেন 4,20,000 শ্রমিক। ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠানোর বাধ্যবাধকতার জায়গাটা তৈরি করা যাচ্ছে না। তাতে করে জনসংখ্যা অর্থাৎ অভিবাসীর সংখ্যা বাড়লেও রেমিটেন্স ফর্মাল চ্যানেলে আসছে না, কিন্তু টাকা দেশে আসছে ঠিকই। সেটার কোনো রেকর্ড থাকছে না এবং সেটা আলটিমেটলি আমাদের যে ট্রেজারি সেখানে যুক্ত হচ্ছে না। তবে যে হারে শ্রমিকরা বিদেশে যাচ্ছেন সেই অনুযায়ী আসছে না রেমিটেন্স। কমেছে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ পাঠানোর হার। 2021 সালে এর পরিমাণ $22 বিলিয়ন থাকলেও 2022 সালে এসে তা কমে দাঁড়িয়েছে $21.28 বিলিয়ন। 2024 সালে বৈধ চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে সবচেয়ে বেশি $26 বিলিয়ন। আর 2025-এর মে মাস পর্যন্ত রেমিটেন্সের পরিমাণ $13 বিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন, জনশক্তির বিপরীতে প্রাপ্ত রেমিটেন্স অনেকটাই কম। এজন্য রেমিটেন্স চ্যানেলকে ডিজিটালাইজেশনের পাশাপাশি দেশভিত্তিক অ্যাপস তৈরির তাগিদ বাইরার সাবেক মহাসচিবের। কোনো অ্যাপস তৈরি করি যেটা আমাদের সরকার, আমাদের ডেস্টিনেশন কান্ট্রির গভর্নমেন্ট, দুই গভর্নমেন্টই একটা ব্যাংকিং এটাকে লিগ্যালাইজ একটা ফরম্যাট তৈরি করে কর্মীদের হাতে তুলে দেওয়া। বিশেষজ্ঞরা মনে করেন, প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে না পারা সহ নানা প্রতিবন্ধকতায় বিশাল সম্ভাবনাময় এই জনশক্তি খাত পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। এর কারণেই বহির্বিশ্বে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে শ্রম, আবার অনেক ক্ষেত্রেই প্রতারিত হচ্ছেন অনেকে। সেখানে তারা শারীরিকভাবে গতর খেটে কাজ করে, কিন্তু সেই তুলনায় তারা তুলনামূলকভাবে বেতন কম পায় এবং অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়, নিয়মিত বেতনও পায় না এবং তাদেরকে এক্সপ্লয়েটও করা হয় যেহেতু তারা অল্প শিক্ষিত, অল্প প্রশিক্ষিত। বাজার বৈচিত্র্য ছাড়া এই প্রবৃদ্ধি টেকসই হবে না। তাই এ খাতকে ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন জরুরি বলেও ভাবছেন বিশেষজ্ঞরা। যাদের শ্রমে ঘামে বিনিময়ে আসছে রেমিটেন্স, টিকে আছে দেশের অর্থনীতি। কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে বিশাল সম্ভাবনাময় এই শক্তিশালী খাতকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। সেজন্য এই খাত ঘিরে সরকারের সমন্বিত পরিকল্পনা এবং কঠোর বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং ডেল্টা লাইফ সায়েন্সেস পিএলসি এর মধ্যে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে মোট 30 একর জমি বরাদ্দের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার বেজা কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ডেল্টা লাইফ সায়েন্সকে অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিনিয়োগকারীদের জন্য একটি অনন্য সুযোগ তৈরি করেছে। এ সময় ডেল্টা লাইফ সায়েন্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন বলেন, এই বিনিয়োগ কার্যক্রম দেশের স্বাস্থ্য সেবা খাতকে শক্তিশালী করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। Maximum support we can provide, whether it's in terms of utility connection or road connectivity, যাই লাগে আমাদেরকে বলবেন বা permissions and all of that, we will try to do our best to support. And inshallah, within no time we'll be able to open the factory. মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে, তবে টাকার অঙ্কে লেনদেন সামান্য বেড়েছে। বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স 17 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5,492 পয়েন্টে। তবে এদিন ডিএসইতে লেনদেন গত কার্যদিবসের চেয়ে 63 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 123টি কোম্পানির।
কমেছে 189টির এবং অপরিবর্তিত রয়েছে 84টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসসিতে সার্বিক সূচক CASPI 18 পয়েন্ট কমেছে, তবে গতকালের চেয়ে লেনদেন 10 কোটি টাকা বেড়েছে। দেশের বাজারে টানা বাড়ছে স্বর্ণের দাম। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে। মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 3,675 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 1,89,622 টাকা, যা দেশের ইতিহাসে প্রতি ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,81,002 টাকা এবং 18 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,55,143 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,28,701 টাকা নির্ধারণ করেছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইলিশের প্রথম চালান 37.46 মেট্রিক টন ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। মঙ্গলবার রাত 1টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে 7টি ট্রাকে ইলিশ প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারতের কলকাতার 5টি আমদানিকারক প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী 5 অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। বাজারে এলো মাত্র 10 টাকার বোতলজাত বিশুদ্ধ পানি আকিস ড্রিঙ্কিং ওয়াটার। রাজধানীর একটি হোটেলে নতুন এই ব্র্যান্ডের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন হয়। অ্যাক্টিভ পালস হাব ম্যারাথনের অফিসিয়াল ড্রিঙ্কিং ওয়াটার পার্টনারও হয়েছে আকিস ড্রিঙ্কিং ওয়াটার। সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি এই স্লোগান সামনে রেখে প্রথম ধাপে 300 মিলিলিটারের পানির বোতল বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। 10 টাকার এই বোতলে থাকবে বাড়তি 10% পানি, অর্থাৎ 10 টাকার পানি মিলছে 330 মিলিলিটার। প্রতিষ্ঠানটি জানিয়েছে শীঘ্রই বাজারে 500 মিলিলিটার ও 2 লিটারের বোতল আসবে। বসুন্ধরা মেইন গেটে নতুন শাখার উদ্বোধন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মেসি চেইন লার্জ ফার্মা লিমিটেড। সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও অতিথিরা অংশ নেন। প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সাবেক সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু, তার সহধর্মিণী শামীমা বরকত লাকি। ফরাজি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুক্তার হোসেনও উপস্থিত ছিলেন। নতুন শাখার মাধ্যমে বসুন্ধরা এলাকার গ্রাহকদের জন্য উন্নতমানের সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশি কমিউনিটি জার্মানির সার্বিক সহযোগিতায় এবং ফ্রাঙ্কফুর্ট টাইগার্সের পরিকল্পনায় অনুষ্ঠিত হলো দেশ এলিট কাপ চ্যাম্পিয়নশিপ 2025। আয়োজনে ছিল দেশ সাংস্কৃতিক গোষ্ঠী। টুর্নামেন্টে জার্মানির বিভিন্ন শহরের 6টি দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো ফ্রাঙ্কফুর্ট টাইগার্স, মানহাইম পিডি টাইগার্স, FC জহস্ট, ক্লোন টাইগার্স, FC স্পাইসি বয়েজ এবং কিকার্স 069। চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট টাইগার্স আর রানার আপ হয় FC জহস্ট। টুর্নামেন্টে পরিচালনার জন্য ছিলেন খলিলুর রহমান রতন। দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল উত্তরের জেলাগুলোর সমতলের চা বাগানে মহামারী আকার ধারণ করেছে পোকামাকড়ের আক্রমণ, ফলে কমে গেছে চায়ের উৎপাদন। এদিকে দীর্ঘ কয়েক বছর পর চায়ের ন্যায্য দাম পেলেও কীটনাশক কিনতেই লাভের অংশ শেষ বলে অভিযোগ চাষিদের। সরকার হায়দারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের পর থেকে কাঁচা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছেন পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিরা। এতে চা পাতার মান বৃদ্ধির পাশাপাশি লাভবান হচ্ছেন চাষিরা। কিন্তু চা বাগানগুলোতে পোকামাকড়ের আক্রমণ বেড়ে একরকম মহামারী আকার ধারণ করেছে। চাষিদের অভিযোগ, কারেন্ট পোকা এবং ছত্রাকের আক্রমণে চা গাছগুলোতে নতুন পাতা আসছে না, গোড়ায় পচন ধরেছে, পচে যাচ্ছে পাতাও, ফলে উৎপাদন কমেছে কাঁচা চা পাতার। পোকা পশলা ধরেছে আর ওই যে মানে জেসিড পোকা ধরেছে, কারেন্ট পোকা, এই পোকার জন্য মানে বাগানের পরিস্থিতি খুব খারাপ হয়। প্রতি রাউন্ডে আমি 40-42-45 দিনে পাতা বিক্রি করতাম। এবার মনে হয় যে এই 32 দিন হয়ে গেল, এখনো পাতার কোনো কন্ডিশন, খুব খারাপ পাতার কন্ডিশন, মনে হয় আর 32 দিন কাটা যাবে না। নানা প্রকারের কীটনাশক প্রয়োগ করেও কোনো কাজে আসছে না। এই অবস্থায় চা বোর্ড বা কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ অনেক চাষির। আমরা চায়ের দাম কি ভালো পাইতেছি, কিন্তু চা আমাদের প্রোডাকশন কম হচ্ছে পোকার আক্রমণের কারণে। গতবার যে জমির থেকে আমি 2000 কেজি পার বিঘাই পাইতাম, ওই জমির থেকে
এইবারে 6 থেকে 700 কেজি পাইতেই কষ্ট হয়ে যাচ্ছে। আর এই বিষয়ে আমি বারবার কৃষি অফিসারের সাথে যাওয়া হয়েছে, আমার যার সাজেশন চাইছি, কিন্তু ওরা কিন্তু এখন পর্যন্ত মাঠে আসে নাই। চা বোর্ডের দাবি, সচেতনতার সাথে পরিকল্পিতভাবে সার ও কীটনাশকের ব্যবহার করতে হবে। যে কীটনাশকগুলো আমরা চা বাগানে স্প্রে করতে নিষেধ করি, ওই ধরনের নিষিদ্ধ কীটনাশকগুলো চাতে স্প্রে করা হচ্ছে। অর্থাৎ এগুলো খুব টক্সিক সাইডটা অনেক বেশি। এখন উচ্চ মাত্রায় যখন কেউ পেস্টিসাইড ব্যবহার করে, তখন লো ডোজ মাত্রায় যে পেস্টিসাইড ব্যবহার করে এটা কাজ করে। পঞ্চগড় জেলায় মোট চা বাগান রয়েছে 37টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।